আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোকে সরকারের আহ্বান, ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানালেন আইন উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক চলছে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিইসির আশা, সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে নয়, নকশা ও ব্যবস্থাপনায় ত্রুটি বলছে কর্তৃপক্ষ। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যের সমৃদ্ধির সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয় একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা। সভায় সংস্কার নিয়ে একাধিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানানো হয়, প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়েও উঠে আসে আলোচনায়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো দ্রুত সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রাহুল রায়। আমরা যোগাযোগ করছি তার সাথে। রাহুল, বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? রিতা, আপনাকে ধন্যবাদ।
আসলে আমি এর আগে যে রিপোর্টটি অন এয়ার হলো আমাদের সহকর্মী মোস্তফা মল্লিকের, সেই রিপোর্টটির রেশ ধরে যদি বলি যে সেখানে আইন উপদেষ্টা বলেছেন যে গণভোট নিয়ে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত বিপরীত অবস্থানে রয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যদিকে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি করছে জামাত। সেটি নিয়ে আইন উপদেষ্টা বলেছেন যে আগামী 7 দিনের সময় দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে। এবং সেই বক্তব্যের পরপরই আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করছেন, সেটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে এবং আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তবে যদিও আজকের যে এই স্থায়ী কমিটির সদস্যের বৈঠক সেটি গত রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং যথারীতি এই বৈঠকে সভাপতিত্ব করছেন লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্যদেরও মনোযোগ রয়েছে যে আসলে আইন উপদেষ্টার এই বক্তব্যের পরে কি প্রতিক্রিয়া দেয় বিএনপি, যে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন। সেটি নিশ্চয়ই এই বৈঠকের পর 3টার সময় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেই সংবাদ সম্মেলনে এই বৈঠক নিয়ে বিস্তারিত জানাবেন স্থায়ী কমিটির পক্ষ থেকে। তবে আরও একটি ইস্যু রয়েছে, সেটি হয়েছে যে আমরা দেখেছি যে বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু এই গুলশান কার্যালয়ে বেশ কিছুদিন সাক্ষাৎকার দিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এবং বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে খবর আসছে, এমনকি যারা মনোনয়ন প্রত্যাশী কিংবা অন্যান্যদের মধ্যে একটা আগ্রহ রয়েছে যে বিএনপি আসলে মনোনয়ন নিয়ে কী করতে যাচ্ছে। যেমন গণমাধ্যমে কিছু খবর এসেছে এবং কেউ কেউ এমনটাও বলছে যে আজকে 200 জন প্রার্থীর নাম ঘোষণাও হতে পারে। তবে সব কিছু মিলিয়ে আসলে আজকের এই যে স্থায়ী কমিটির বৈঠক সেটি খুবই গুরুত্ব বহন করছে, বিশেষ করে গণভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে যে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে, সেটি নিয়ে বিএনপি কি প্রতিক্রিয়া দেয় সেটি আসলে জনমনে কৌতূহল রয়েছে। আমরা অপেক্ষা করছি 3টার সময় সংবাদ সম্মেলনে বিএনপি কি প্রতিক্রিয়া দেয়। রাহুল, রিদিতা, ধন্যবাদ আপনাকে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দেশ এখন সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। আনসার বাহিনী নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি বলেন ভোটের দায়িত্বে নিযুক্তদের উপর গণতান্ত্রিক বাংলাদেশের গতিপথ নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, প্রতিরোধে তৎপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত কুইক রেসপন্স টিম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এভাবেই চলছে মহড়া। নির্বাচন উপলক্ষে 4র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নের মহড়া পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সমাপনী আয়োজনে অংশ নেওয়া সদস্যদের দেওয়া হয় সার্টিফিকেট। সমন্বয় ডিজিটালি হবে। এই ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরের প্রায় 10 লাখ জনবল দায়িত্ব পালন করবে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে। সিইসি আরও বলেন নির্বাচনী দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা বাংলাদেশি এবং প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে বড় বলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারা তো মেজর প্লেয়ার, সুতরাং সব এরা একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার হতে পারে উল্লেখ করে যাচাই বাছাই ছাড়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান সিইসি। তথ্য যাচাই বাছাইয়ে সেল খুলছে নির্বাচন কমিশন। শহীদুল্লাহ রাজু,
চ্যানেল আই, ঢাকা। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানি চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন রাঙামাটির ভোটাররা। সুন্দর, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা আশা করতেছি, যাতে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে সবারই প্রত্যাশা যে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন, এবং অবশ্যই সেই নির্বাচনে সব দল মত নির্বিশেষে অংশগ্রহণ করবে। সুন্দর একটা নির্বাচন দিয়ে যাতে একটা আমাদের সরকার বুঝাই দিয়ে যায়, সেটা আমি তার কাছে প্রত্যাশা রাখি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে সুন্দর একটা সুস্থ একটা নির্বাচন, অবাধ সুস্থ একটা নির্বাচন, সবাই ভোটাধিকার প্রয়োগ করবে। জুলাইয়ের যে গণ অভ্যর্থনের যে জন আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন হয় এবং যে যাতে আমরা আগামীতে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাচ্ছি, নিরপেক্ষ যাতে হয়, এবং প্রার্থী হিসেবে যদি বলি যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রয়োজন আছে। নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতা উঠে আসুক যে নেতা হচ্ছে যে এখানকার সকলের কথা ভাববে। আগামী প্রজন্মের জন্য একটা আলোকিত দরজা না হলেও একটা আলোকিত জানালা যাতে রেখে যেতে পারি। বাঙালি পাহাড়ি সবার কাছে গ্রহণযোগ্যতা আছে এই ধরনের আমি নেতাকেই আমি চাই যে তাকে নির্বাচনে সে জয়লাভ করুক। সুন্দর একটা নির্বাচন আগামী আমাদের সারা বাংলাদেশে পার্বত্য একটা ভিন্ন একটা জেলা, আমরা চাই এখানে যোগ্য সম্পূর্ণ একটা প্রার্থী, যার কোনো দুর্নীতি থাকবে না, সে থাকবে দুর্নীতির ঊর্ধ্বে একজন ভালো একজন মানুষ। সবার অংশগ্রহণে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হোক, এটা আমি আশা করি। এই জেলায় এমন প্রার্থীকে নির্বাচন করা উচিত যার সাথে সকল সম্প্রদায়ের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যে প্রার্থী আমাদের কথা বলবে তাকে আমরা নির্বাচন করব। এবার অন্যান্য প্রসঙ্গ। মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যু হয়েছে তাতে ত্রুটি ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেট্রো রেলের নকশা এবং ব্যবস্থাপনা ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে শরীয়তপুরের আবুল কালামের মৃত্যুর পর থেকে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এত অর্থ ব্যয় করে মেট্রো রেল নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতির মান নিয়ে সমালোচনা হচ্ছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। গত বছরের সেপ্টেম্বরে একই স্থানে দুর্ঘটনার পর সাম্প্রতিক ঘটনাটির দায়ভার কার, এমন প্রশ্নের জবাব দেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী, উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে, কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানে, এটা আমার পয়সা না, আপনার পয়সা না। মেট্রো রেলের বাকি নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য স্মার্ট ফাইন্যান্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। মেট্রো আমাদের করতে হবে, আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালে ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী, কামরুজ্জামানকে হত্যা করা হয়। ওবায়দুর রশিদের রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্টের অল্প কদিন পর গ্রেফতার করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে। তাদের রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। টালমাটাল এবং উত্তেজনাকর এক পরিস্থিতিতে ৩ নভেম্বর মধ্যরাতে কারাগারের সামনে একটি পিকআপে করে আসে কয়েকজন সেনা সদস্য।
সে সময়ের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ফোন করে নির্দেশ দেন সেনা সদস্যরা যা করতে চায় তাদের যেন তা করতে দেওয়া হয়। রাত ৩টার পর তখনকার জেলার আমিনুর রহমানের কাছে জাতীয় ৪ নেতাকে একত্রিত করার নির্দেশ আসে। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদ যে সেলে ছিলেন সে কক্ষে মনসুর আলী এবং কামারুজ্জামানকে নিয়ে আসা হয়। এরপর সেখানেই গুলি করে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। হত্যাকাণ্ডের পরদিন ৪ নভেম্বর লালবাগ থানায় নিয়মিত মামলা হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর রায় দেন নিম্ন আদালত। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। যুগের পর যুগ ভয়াবহ দূষণ ও রোগ জীবাণু ছড়ানোর সমর্থক হয়ে উঠেছে চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক সাফল্য। গলার কাটা হয়ে ওঠা বর্জ্যই এখন হয়ে উঠেছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত। চামড়ার ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন যেমন উৎপাদন হচ্ছে, তেমনি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে গ্লু, জিলেটিন এবং ক্যাপসুল কভার। সমৃদ্ধির বার্তা দিচ্ছে এসব উপজাত পণ্য। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। যাত্রার ৮ যুগ পেরিয়ে চামড়া শিল্প আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে বাড়িয়েছে দূষণ। মানসম্মত কাঁচামাল থাকার পরও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চামড়ার আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে, তেমনি মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রামক রোগ। অনিয়ন্ত্রিত দূষণে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে বিপন্ন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী। দূষণ রোধে বছরের পর বছর নানা উদ্যোগ, সচেতনতার বার্তা, এমনকি আইনি পদক্ষেপেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে বর্জ্য থেকে নানা উপজাত তৈরির কর্মযজ্ঞে এসেছে আলোর দিশা। দূষণের বিপরীতে বর্জ্য থেকে উৎপাদিত জেলেটিন, শিল্প প্রোটিন পাউডার সহ নানা উপজাত পণ্যে দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথ। পরিবেশ বান্ধব উপায়ে কঠিন বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদিত উপজাত দিচ্ছে সমৃদ্ধির হাতছানি। B6 আমরা শিল্পনগরীতে যে সলিড ওয়েস্টটা আগে যেটা ডাম্পিং থাকতো, যেটা পরিবেশের জন্য যথেষ্ট একটা ক্ষতিকর ছিল এবং তাদের ম্যানেজমেন্টেরও একটা হিউজ বেগ পেতে হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটাতে শুরু করার কারণে চামড়া শিল্পনগরীর যে সলিড ওয়েস্টেজটা এখানে সব চলে আসতেছে। 4টা দেশে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবে। জিলেটিন যেটা উৎপাদন হবে সেটা জিলেটিন রাইস ফর্মে থাকবে, আর একটা পাউডার ফর্মে থাকবে। পাউডার ফর্মটা মানে মেকআপের, মানে মেয়েদের মেকআপের কাজে এবং এমনিও খাওয়া যাবে। ক্যাপসুল উৎপাদন হবে, ক্যাপসুল কভার, যেটা আমাদের সমস্ত ফার্মাসিউটিক্যালসরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসে। সেটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কারণে আমাদের দেশে অনেকটা চাহিদাপূর্ণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ যেমন হচ্ছে, তেমনি বাস্তবায়িত হচ্ছে আলোচিত বৃত্তাকার অর্থনীতির ধারণা। এই কাজটা আমরা টুকরা প্রায় 16,000 মেট্রিক টনের মতো আপনার বছরে জেনারেট হয় এবং এটা পুরোটাই কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে। তার মানে আমার এখানে প্রায় 85,000 মেট্রিক টনের মতো সলিড ওয়েস্ট যেটা জেনারেট হচ্ছে ট্যানারি শিল্প থেকে, তার মধ্যে প্রায় 30% মতো এখন ব্যবহার উপযোগী আমরা করে ফেলতে পেরেছি। সবার টিম ওয়ার্কে আমরা বাংলাদেশে এই সর্বপ্রথম এই ধরনের একটা প্রজেক্টে আমরা পাইলট প্রোডাকশন করতে আমরা পারছি। এটা আমাদের বলবো একটা মাইল ফলক। পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজাত তৈরি জারি থাকলে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসরের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজ হবে। ডক্টর কামাল সিদ্দিকী সিএসপি 1968 ব্যাচ হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ক্যাবিনেট সচিব ও পিএটিসির রেক্টরের দায়িত্ব পালন করেছেন। 2006 সালে বিএনপি সরকারের বিদায়ের পর তিনি দেশের বাইরে চলে যান। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে বসবাস করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন কামাল সিদ্দিকী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিচল টাটা, কৃষি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মাত্র দুদিনের ঝড় বৃষ্টিতে ঠাকুরগাঁও ও নওগাঁয় চলতি আমন মৌসুমের উঠতি ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ফসল বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধির তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। টানা বৃষ্টিতে পানির নিচে ঠাকুরগাঁও ও নওগাঁ জেলার আগাম আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেত। অন্যদিকে যেসব জমির ধান পেকে গেছে তা পানির নিচে ডুবে থাকায় গাছ গজিয়ে গেছে। কেবল ফুরা বাড়াইছে, বৃষ্টিতে পড়ে যায়, এখন এই ধানটা পচে যাবে আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই। 18 বিঘা জমি অলরেডি পানিতে তলে গেছে, যা কখনো কাটার মতো সম্ভাবনা হবে না। কয়েক বছর ধরে আলু করলাম, আলু ধরা, এই লাউ করতেছি, লাউয়ের দাম নাই, এই জন্য আমরা খুবই টানা পড়ার মধ্যে দিয়ে চলতেছি। এখন কি হবে বলা যাবে না। এখন এই পুরাটাই তুলতে গেলে অনেক টাকা খরচ হবে। যদি আমরা লাউ দাম ভালো যায় তাহলে আমরা এটা তুলতে পারবো, নিতে পুরাটাই লস হবে। কৃষি বিভাগও বলছে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে আমাদের সবজিতে এবং ক্ষতি হয়েছে আমাদের কিছু মশলা ফসল, মরিচ, কিছু কলা বাগান, পেঁপে বাগান, এগুলো ক্ষতি হয়েছে। বৃষ্টিতে অনেক ধানই আমাদের পড়ে গেছে। কৃষকদের পরামর্শ যেন গছাটা উঠে যেন মুঠা বেঁধে দেয়, তাহলে শীতটা যেন আগায় থাকে, তাহলে আপনার ক্ষতিটা কম হবে। ক্ষতি কাটিয়ে তুলতে সরকারের সহায়তা চান কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কুমির আতঙ্কে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জবাসী। সম্প্রতি বিভিন্ন স্থানে কুমির দেখার খবরে ছড়িয়ে পড়ে কুমির আতঙ্ক। পদ্মা নদী ঘেঁষা জলাশয়গুলোতে কুমিরের উপদ্রব বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের। গোলাম সারওয়ার সানুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সম্প্রতি মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর থেকেই আতঙ্কে সদর উপজেলার হাটিপাড়া এবং হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নবাসী। ভয়ে পানিতে নামছেন না স্থানীয়রা। যে জল আনতে গেছিলাম, কলসিটা বুড়াইতে বুড়াইতে শিশুটা আমার খাপলা দিয়ে বেড়াইছে। একটা কুমির সাঁতরে যাইবার রাস্তা 27 জনে দেখছি, কুমির 27 লম্বা হইব। তো আমরা এখন কেউ এই নদীতে গোসল করতে নামতেছি না। কুমিরগুলোকে উদ্ধারে উদ্যোগের কথা বলছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিষয়ে আমরা অবগত আছি এবং এ বিষয়ে আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি। উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। কুমির আতঙ্ক নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোকে সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানালেন আইন উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক চলছে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিইসির আশা। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে 9 নকশা ও ব্যবস্থাপনায় ত্রুটি বলছে কর্তৃপক্ষ। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যের সমৃদ্ধির সম্ভাবনা।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।